দীনকৃষ্ণ ঠাকুর সত্যি কি বাল্মীকি রামায়ণ পড়েছে নাকি বৌদ্ধদের লেখা কোনো গ্রন্থ পড়েছে? আসুন বাল্মীকি রামায়ণ থেকে দেখি। বাল্মীকি রামায়ণ রাজশেখর বসুর সার অনুবাদ। দেখুন, এখানে রাজা দশরথ বলছেন রামের বয়স এখনও 16 বছরেরও কম। বিশ্বামিত্র যখন রাজা দশরথের কাছে রামচন্দ্রকে চাইতে এলো যে রাক্ষসরা যজ্ঞ করতে দিচ্ছে না, তো আমাকে রামচন্দ্রকে দাও, তখন রাজা দশরথ বললেন যে রাম কী করে রাক্ষসদের সাথে যুদ্ধ করবে, কারণ রামের বয়স এখনও 16 বছরের কম। তাহলে যখন বিশ্বামিত্রর সাথে যখনও যায়নি তখন রামচন্দ্রের বয়স 15 বছরের বেশি। এই ব্যক্তি বলছে 13 বছর বয়সে মাতা সীতাকে বিবাহ করেছিল। আসলে 13 বছরে করেছিল না 26 বছরে করেছিল সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। এবার দেখুন, বিশ্বামিত্র যখন রাম ও লক্ষ্মণকে নিয়ে, দুই ভাইকে নিয়ে যখন মিথিলায় প্রবেশ করলো, সেই সময় মিথিলায় একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে সুমিত। সুমিত রাম এবং লক্ষ্মণকে দেখে জিজ্ঞাসা করলেন, এই নবযুবক দুই বীর কার পুত্র? তাহলে যুবক কাকে বলা হয়? যুবক বয়স কোন সময় থেকে যুবক বয়স গণ্য করা হয়? আপনারাই বলুন। 25 বছরের পর থেকে যুবক বলে গণ্য করা হয়, তাই না? তাহলে এ বলছে 13 বছর বয়সে বিয়ে করেছে এবং মাতা সীতার বয়স নাকি তখন 5 বছর। আসুন এটাও দেখি, এটাও কতটা সত্যি কথা বলছে। এবার দেখুন রাজা জনক মাতা সীতার সম্বন্ধে কি বলছে। ভূতল থেকে উঠে সে আমার আত্মজা রূপে বড় হয়েছে। 5 বছরের বাচ্চা নয়, বড় হয়েছে। এবার ভূতল থেকে উঠে সে আমার, এই ভূতল শব্দের অর্থটা কীভাবে এসছে সেটা বলে দিই। অনেকে বলে মাতা সীতার জন্ম মাটি থেকে হয়েছে, ভূমি থেকে হয়েছে। আসলে মাতা সীতার মায়ের একটি নাম ছিল ধরণী। তো সেই ধরণী শব্দটা যারা দীনকৃষ্ণ ঠাকুরের মতন মানসিকতার লোক, তারা ধরণী শব্দটাকে মাটি করে দিয়েছে, ভূমি করে দিয়েছে। ঠিক আছে, সেই কারণে সমাজে এটা প্রচার করেছে যে মাতা সীতার জন্ম ভূমি থেকে হয়েছে। তো সেখানে কি বলছে রাজা জনক, যে আত্মজা রূপে বড় হয়েছে। এবার কি বলছে, তারপরে রাজা জনক বললেন, এই কন্যাকে বিবাহ করার জন্য অনেক রাজা এসেছেন, তাদের আমি হরধনু দেখিয়েছিলাম, কিন্তু কেউই ধরতে বা তুলতে না পারায় সকলকে আমি প্রত্যাখ্যান করি। তারা সবলে কন্যাকে হরণ করবার উদ্দেশ্যে মিথিলা অবরোধ করলেন। তাহলে আপনারা দেখলেন মাতা সীতা 5 বছরের বাচ্চা মেয়ে নয়, তিনি বিবাহযোগ্য হয়েছিলেন, বিবাহের বয়স তার হয়েছিল। তারপরে ধনুর যজ্ঞ করেন রাজা জনক। রাম কি সত্যি বাস্তবে কেউ ছিল নাকি ছিল না? তখন রাম বলল, বউ আছে, আমি বিয়ে করব না। আর কিছুক্ষণ পরে সীতা যখন গর্ভবতী, তুই কি করে তাকে বনে পাঠিয়ে দিলি? মাতা সীতার বনবাসের কাহিনী উত্তরকাণ্ড আছে, আর উত্তরকাণ্ড প্রেক্ষিপ্ত, উত্তরকাণ্ড যে প্রেক্ষিপ্ত এবং কি কারণে প্রেক্ষিপ্ত, কেন প্রেক্ষিপ্ত, সমস্ত সেখানে বলা হয়েছে। যারা আগের ভিডিওটা দেখেননি তারা আগের ভিডিওটা দেখলে জানতে পেরে যাবেন। মাতা সীতার বনবাসে যাওয়ার কাহিনীটা সম্পূর্ণ মিথ্যা। এটা উত্তরকাণ্ডে পরবর্তীকালে কিছু মানুষ রামচন্দ্রকে বদনাম করার জন্য ওই উত্তরকাণ্ডটা রচনা করে এবং সেটা লেখে। তাহলে এটাকে কি নীতি বলে? এটাকে কি আদর্শ বলে? যে শূর্পণখাকে রাম বিয়ে কেন করতে চাইলে না, পাঠিয়ে দিল কার কাছে? ছোট ঠাকুর লক্ষ্মণের কাছে। লক্ষ্মণ কি করলো? তার নাক আর কান কেটে নিল। এবার শূর্পণখার কাহিনীটা আপনাদেরকে একটু বলি। শূর্পণখা হচ্ছে রাবণের বোন। সে যখন জঙ্গলে ঘুরছিল তখন সে দেখলো 2 যুবককে এবং তাদের সাথে একজন নারীকে। তো শূর্পণখা রামচন্দ্র এবং লক্ষ্মণকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে প্রথমে রামচন্দ্রের কাছে যায় বিবাহের প্রস্তাব নিয়ে। রামচন্দ্র শূর্পণখাকে বলে যে আমার স্ত্রী আছে, আমি বিবাহিত, আমি বিয়ে করতে পারবো না, তুমি আমার অনুজ, আমার ছোট ভাইকে দেখতে পারো, ও যদি রাজি হয়। তো তখন যখন শূর্পণখা লক্ষ্মণকে দেখলো, শূর্পণখার মত চেঞ্জ হয়ে গেল, রামচন্দ্রকে আর বিয়ে করবে না। এবার সে চলে গেল লক্ষ্মণের কাছে, লক্ষ্মণকে প্রস্তাব দিচ্ছে বিয়ের। তো যখন লক্ষ্মণের কাছে গেল, লক্ষ্মণ তখন বলছে যে আমি তো আমার দাদার দাস, আর আপনি কি চাইবেন দাসী হতে? তো এটা রহস্য করে বলেছিল। তো সেটা শূর্পণখা বুঝতে পেরেছিল যে তাকে নিয়ে উপহাস্য করা হচ্ছে।
তো সেই জায়গাটাতে শূর্পণখা অপমানিত হয়েছিল। তো অপমানিত হওয়ার একটা রূপক কথা আছে, নাক কান কাটা গেল। তো সেই রূপক শব্দটাকে কিছু মানুষ ব্যবহার করলো যে লক্ষণ শূর্পণখার নাক কেটেছিল। তো এবার দেখুন এটা যে রূপক সেটা কিভাবে প্রমাণিত হচ্ছে দেখুন। পরবর্তীতে যখন শূর্পণখা খর বলে একজন ছিল রাজা, তার কাছে গেল, গিয়ে সমস্ত কিছু বলল, সে সেনা পাঠালো। তো সেই সেনা নিয়ে যখন সে রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে আসলো, তখন রামচন্দ্র একাই তাদেরকে মেরে তাড়িয়ে দিল। আর সেই সময় কোনো একটা তীর গিয়ে শূর্পণখার কোনো একটা শরীরের অংশে গিয়ে লাগে। ঠিক আছে, তো সেই সময় শূর্পণখা যখন যায় আবার পরবর্তীকালে ফিরে সেই খর রাজার কাছে, তো সেই রাক্ষস রাজার কাছে, তো তখন বলা হচ্ছে শেষ যে শূর্পণখার রক্ত শুকিয়ে এসছে। তাহলে একজনের যদি নাক কেটে নেওয়া হয়, কান কেটে নেওয়া হয়, তাহলে সে আগে চিকিৎসা করবে না সে আগে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য দলবল নিয়ে গিয়ে মারামারি করবে? যুক্তি কী বলে? তো এই সমস্ত কিছু বিষয় পরবর্তীকালে ঢোকানো হয়েছে। আমি যেটা বললাম আদিকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড পর্যন্ত টোটাল হচ্ছে কি যে আপনার 500খানা স্বর্গ, কিন্তু আমি আগের ভিডিওটাতে হিসেব করে দেখিয়ে দিয়েছিলাম যে এখানে 34খানা স্বর্গ বেশি আছে। শুধু স্বর্গ 34খানা প্রেক্ষিপ্ত, মানে প্রতিটা স্বর্গের মধ্যে কতগুলো শ্লোক প্রেক্ষিপ্ত করা হয়েছে সেটা তো কল্পনার অতীত, তাই না? 24,000 শ্লোক গুনলে হয়তো তার থেকে অনেক বেশি হয়ে যাবে শ্লোক সংখ্যা। তো এই হচ্ছে তো আপনার শূর্পণখার ঘটনা। আর একটা শূর্পণখার ঘটনা আছে, শূর্পণখা একজনকে ভালোবাসতো, তার সাথে গোপনে বিয়ে করেছিল, এরম একটা কাহিনী পাওয়া যায়। সে দৈত্যদের রাজকুমার ছিল, তো রাবণের সঙ্গে তার শত্রুতা ছিল, রাবণ তাকে হত্যা করেছিল। এখন শূর্পণখা হয়তো এটাও হতে পারে যে শূর্পণখা সেই স্বামী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে রামচন্দ্রকে উপযুক্ত পাত্র হিসাবে। শূর্পণখার স্বামীর নাম কি? মায়েরা বলুন, শূর্পণখাকে রাবণ কার সঙ্গে বিয়ে দেয়? স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে মারীচ। শুনুন, রামায়ণের সত্য, স্বামীর নাম হচ্ছে মারীচ। আর সীতার সামনে যে হরিণ সেজে এসেছিল তার নাম কি? মারীচ। এই সেই মারীচ শূর্পণখার স্বামী, নাক কান কাটা মেয়ের স্বামী। কাকে রীতি বলে ভাই? কাকে বলে আদর্শ? আপনি মারীচ এবং শূর্পণখার বিষয়ে গুগলে সার্চ করে দেখতে পারেন বা রামায়ণও পড়তে পারেন। আপনার যদি মনে হয়, আপনি কোথাও দেখাতে পারবেন না যে মারীচ শূর্পণখার সঙ্গে বিবাহ হয়েছিল বা দুজনে স্বামী স্ত্রী ছিল। ঠিক আছে, এ হচ্ছে চক্রান্তকারী। এর উদ্দেশ্য হচ্ছে কি যে রামচন্দ্রকে বদনাম করা, ছোট করা, অপমানিত করা, আর এই করেই টাকা রোজগার করে খাওয়া। ঠিক আছে, তো এটাই করবে, এদের স্বভাবই এরকম। অসুর বংশ বলা যেতে পারে বা হয়তো রাক্ষসদের উত্তরসূরিও বলতে পারেন। তো এই হচ্ছে বিষয়, আপনি কোথাও খুঁজে পাবেন না। শূর্পণখার বিয়ের যে একটা কাহিনী, যেটা আমি বললাম আগে, যেটা বললাম সেটাই পাবেন। একটা দৈত্য রাজকুমারকে বিয়ে করেছিল এবং রাবণ তাকে হত্যা করার পরে সে হয়তো চক্রান্ত করেছিল যে একমাত্র রামই রাবণকে মারতে পারে, স্বামী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সেই সমস্ত কাণ্ড ঘটিয়েছিল হয়তো। শূর্পণখার উইকিপিডিয়াতে গিয়ে আপনারাও চেক করে দেখতে পারেন। কালগপ্প মানে নীতি? কালগপ্প মানে আদর্শ? না, ব্যক্তির ব্যক্তিত্বে প্রকাশ পায় তাকে নীতি বলে, ব্যক্তির ব্যক্তিত্বে প্রকাশ পায় তাকে আদর্শ বলে। রামচন্দ্রকে কেন আদর্শ পুরুষ বলা হয়, কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয়, সেই কথা ব্যাখ্যা করতে গেলে আরও 10 মিনিট লেগে যাবে। ভিডিওটা এমনিতেই 10 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে, তাই আজকের এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে আমি বলবো, আপনাদেরকে জানাবো যে রামচন্দ্রকে কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয়, কেন আদর্শ পুরুষ বলা হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যদি মনে হয় এই ভিডিওটা আপনাদের সবাই জানার প্রয়োজন আছে, সবাই যদি মনে হয় যে এটাতে জ্ঞানবর্ধক কিছু বিষয় আছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যান্যদের কাছে পৌঁছে দেবেন যারা রামচন্দ্রকে গালাগালি করে বা এই সমস্ত মানুষের কথা শুনে ভুল সিদ্ধান্তে পৌঁছে যায়, তাদের কাছে পৌঁছে দেবেন।